স্থির তড়িৎ। তো স্থির তড়িতের যে কনসেপ্টটা, এখানে আসলে চার্জ উৎপন্ন হয়ে যদি কোনো চার্জ স্থির থাকে তাহলে সেই চার্জটা যে সকল ফেনোমেনা বা যে সকল ধর্ম প্রদর্শন করে সেই ধর্মগুলো আলোচনা করা হয় স্থির তড়িতে বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। এখন চার্জটা যদি মানে উৎপন্ন হয়ে সেটা সমবেগে গতিশীল থাকে তাহলে সেটা আলোচনা করা হয় চলতড়িতে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটিতে। তো এই চ্যাপ্টারে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছি। তার মানে চার্জ উৎপন্ন হয়ে স্থির থাকবে এবং স্থির থাকার ফলে সে যে সকল ফেনোমেনা বা ধর্মগুলো প্রদর্শন করবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের প্রথমে থিওরিটিক্যাল অনেক জিনিসপত্র ছিল, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে থিওরিটিক্যাল জিনিসপত্র খুবই কম আসে না বললেই চলে। আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো বেশি আসে, তো আমরা সেদিকে বেশি ফোকাস করব। তো প্রথমেই হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে একেবারে আমাদের নিউটন সাহেবের যে মহাকর্ষ সূত্রটা ছিল, দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ সূত্র, সেটা থেকে চুরি করা বলা যায়, প্রায় সিমিলার টাইপেরই। তো কুলম্বের সূত্র বলে যদি দুটো আধান, সাপোজ এটা হচ্ছে একটা আধান Q1 আর একটা আধান হচ্ছে Q2, দুটো আধান পরস্পর যদি ডি দূরত্বে থাকে তাহলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, সেই বলটা বের করার সূত্র কুলম্ব দিয়েছেন। তো এখানে আমি বলেছি আকর্ষণ বা বিকর্ষণ বল, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী হয়, কিন্তু কুলম্বের এই ফোর্সটা আকর্ষণধর্মী হতে পারে আবার বিকর্ষণধর্মীও হতে পারে। যদি আধানটা সমধর্মী হয়, আধান যদি হয় সমধর্মী, আধান সমধর্মী, আধান যদি হয় সমধর্মী, তাহলে এই আকর্ষণটা হয়, এটা হয় মানে যে ফোর্সটা, কুলম্বের ফোর্সটা, সেটা হয় বিকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী। কিন্তু যে দুইটা আধান, এই দুইটা ধরো আধান পরস্পর বিপরীতধর্মী, মানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, এরকম যদি হয়, মানে আধানটা বিপরীতধর্মী এরকম যদি হয়, আধান বিপরীত ধর্মী, তাহলে এই কুলম্বের ফোর্সটা হবে আকর্ষণধর্মী, আকর্ষণধর্মী। তো আধান বিপরীতধর্মী বলতে বোঝাচ্ছে একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। আধান সমধর্মী বলতে বোঝাচ্ছে এখানে একটা আধান যদি হয় ধনাত্মক আর একটা আধানও ধনাত্মক, অথবা ঋণাত্মক ঋণাত্মক, মানে বিষয়টা হচ্ছে এরকম। অবশ্যই আকর্ষণ ছেলে আর মেয়েদের মধ্যে হবে, তাই না? ছেলে ছেলে আকর্ষণ বা মেয়ে মেয়ে আকর্ষণ হয় না। তো এটাই আর কি, প্রকৃতির নিয়ম সব জায়গায় প্রযোজ্য। তো কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধান যদি পরস্পর ডি দূরত্বে অবস্থান করে তাহলে এই দুইটা আধানের মধ্যকার যে আকর্ষণ বল, কুলম্ব ফোর্স, এই আকর্ষণ বলটা হবে এফ। এই দুইটা আধানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 ইন্টু Q2, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যে এদের মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে একটা জিনিস আসে, সেটা হচ্ছে F ইকুয়ালস টু 1/4πε0। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসে, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে দুটো আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র। এখন এটা এখানে আমি যেটা লিখেছি 1/4πε0, এই যে 1/4πε0, 1/4πε0, এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹9, 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এটার একক। এখন কিভাবে আসে এগুলো আমি দেখাচ্ছি। এখানে প্রত্যেকটার পরিচিতি প্রথমে আমরা জানি, এখানে কোনটা কি বোঝাচ্ছে। এখানে এখানে প্রথমত যে এফটা আছে, এফটা কি? এফটা হচ্ছে দুটো আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল। আধান দুটির মধ্যকার, আধান দুটির মধ্যকার
মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ বল কখন হবে? যখন আধান দুটো হবে বিপরীতধর্মী। আর বিকর্ষণ বল কখন? যখন আধান দুটো হবে সমধর্মী। এখানে যে Q1 আর Q2 আছে, এটা তো আমরা বুঝতে পারছি Q1 Q2 হচ্ছে চার্জ, Q1 Q2 এদের পরিচয় হচ্ছে চার্জ, Q1 Q2 হচ্ছে চার্জ। এখানে D হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা কি? চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এপসিলন নট। তো এপসিলন নট এটার পরিচয় হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, তড়িৎ প্রবেশ্যতা। তো এটার ভ্যালু হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, এর ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতার সূত্র। তো আমরা যে ফোর্সটা পেয়েছি, এই ফোর্সটা আসলে দুটো আধান যদি শূন্য মাধ্যমে থাকে, এখানে যে এই যে দুইটা যে আধান আছে, এটা কোন মাধ্যমে আছে? ধরো এটা হচ্ছে একটা জায়গা, এই জায়গাটা শূন্য মাধ্যম, মানে এখানে না আছে বায়ু, না আছে কিছু, কোনো কিছুই নাই। কোনো কিছু যদি না থাকে, পিওর স্পেস থাকে, তাহলে সেই জায়গাকে বলা হয় কি? শূন্য মাধ্যম। এটা যদি হয় শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যম, পানি একটা মাধ্যম, বাতাস একটা মাধ্যম, পারদ একটা মাধ্যম। তো মাধ্যমটা যদি হয় শূন্য মাধ্যম, তাহলে এখানে এই যে এপসিলন নটটা আমরা ইউজ করব, শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা ইউজ করব। কিন্তু মাধ্যমটা যদি হয় কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম, তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে এই ফোর্সটা হবে F ইকুয়ালস টু 1/4πε0 k, 4πε0 k Q1 Q2 /r²। তো এই যে যদি কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট, মানে শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে, তাহলে সেখানে এপসিলন নট কে হবে। এটা হচ্ছে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। তো এপসিলন নট কে এটাকে আমরা জাস্ট এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি। তো তখন আমরা এই সূত্রকে কিভাবে প্রকাশ করতে পারি? 1/4πε Q1 Q2 /r²। এখানে এপসিলন বলতে বোঝাচ্ছে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা এপসিলন বলতে বোঝাচ্ছে। এর এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। তো এটা হচ্ছে কুলম্বের সূত্রের কয়েকটা আর কি। কুলম্বের সূত্র প্রথমত হচ্ছে কি নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে দুটো আধান পরস্পর যদি ডি দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটা মেজার করার জন্য কুলম্ব একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে সেই ফোর্সটা দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এটা যদি শূন্য মাধ্যমে হয়, তাহলে এখানে এটা হচ্ছে 1/4πε0, এন্ড এটার মান হচ্ছে 9 × 10⁹। এখন মাধ্যমটা যদি একটা কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম হয়, তাহলে এপসিলন নট এর জায়গায় কি হবে? এপসিলন নট কে হবে। এপসিলন নট কে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি। এপসিলন হচ্ছে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো? যতটুকু পড়লাম তোমরা কি বুঝতে পারছো? অলরাইট, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। এই রিলেটেড একটা প্রশ্ন আর কি।
খুবই ছোট একটা প্রশ্ন। বলেছে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত 5 কুলম্ব 3 সেন্টিমিটার দূরে অবস্থিত 5 কুলম্ব চার্জের মধ্যে একটি সরল রেখায় তৃতীয় একটি 10 কুলম্ব চার্জ বসানো হলো। প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে উহার লব্ধি বল শূন্য হবে? অনেক বড় প্রশ্ন, বুঝতে পারতেছো না? আমি একটু ভেঙে ভেঙে দিই। দেখো কি বলেছে, 5 সেন্টিমিটার দূরে অবস্থিত 5 কুলম্বের দুইটা চার্জ, মানে এই যে এই দূরত্বটা ধরো 5 সেন্টিমিটার, এই দূরত্বটা 5 সেন্টিমিটার। এখানে এই 5 সেন্টিমিটার দূরে দুইটা চার্জ আছে 5 কুলম্ব আধানের, মানে এখানে মাইনাস যেহেতু বললেন তাহলে দুইটাই হচ্ছে সমধর্মী আধান প্লাস 5 কুলম্ব চার্জ। তো এখানে তৃতীয় একটি চার্জ 10 কুলম্ব চার্জ বসানো হয়েছে, এই দুইটার মাঝখানে একটা চার্জ বসানো হয়েছে যেটা হচ্ছে 10 কুলম্ব। তো ধরো বসানো হয়েছে, ধরো এই জায়গায় যে কোনো এক জায়গায় বসানো হয়েছে, মাঝখানে যে কোনো একটা বিন্দুতে বসানো হয়েছে। এখন এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে বসালে লব্ধি বল শূন্য হবে। এখন কোথায় বসালে এই 10 কুলম্ব আধানের উপর লব্ধি বল শূন্য হবে? তো ধরো 10 কুলম্ব আধান এখানে বসানো হয়েছে, তাহলে কোন কোন বল এই 10 কুলম্ব আধানের উপর কাজ করছে সেটা একটু দেখি। দেখো এখানে যে 5 কুলম্ব আধান চার্জ আছে, এখানেও প্লাস 10 কুলম্ব আধান চার্জ আছে, তাহলে এই যে 5 কুলম্ব আধান এই চার্জটা 10 কুলম্ব আধান এই চার্জটাকে বিকর্ষণ করবে। কারণ কি, এটাও ধনাত্মক চার্জ এটাও ধনাত্মক চার্জ, একই ধর্মী চার্জ কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে এই 5 কুলম্ব আধান চার্জ, এই পাশের যে 5 কুলম্ব আধান চার্জ আছে সেটা এই 10 কুলম্ব আধান এই চার্জকে বিকর্ষণ করে এইদিকে ঠেলে দিবে, এদিকে ঠেলে দিবে। একটা বল এদিকে কাজ করছে, F1 বল। এখন এই 5 কুলম্ব আধান যে চার্জটা আছে সেটাও এই 10 কুলম্ব আধানকে কি করবে, বিকর্ষণ করবে, কারণ দুইটাই সমধর্মী চার্জ। তাহলে এই পাশের যে 5 কুলম্ব আধান আছে সেটাও এটাকে কি করছে, বিকর্ষণ করছে এদিকে। তাহলে এটা ধরি আমরা F2 ফোর্স। এখন একটা ফোর্স এদিকে কাজ করছে আর একটা ফোর্স এদিকে কাজ করছে। এখন কোথায় লব্ধি ফোর্স শূন্য হবে? কোথায় লব্ধি ফোর্স শূন্য হবে? যেহেতু দুইটা আধানের মানই সেম, এবং মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব দুইটা আধানের হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে 5 কুলম্ব, এখানেও 5 কুলম্ব। তাহলে অবশ্যই এদের মাঝখানে যদি আমি 10 কুলম্ব চার্জ বসাই, এখানে যদি 10 কুলম্ব চার্জ বসাই, তাহলে 5 আর এই 10 এর মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা হবে F1, এদিকে এটার বিকর্ষণ বলটা F2, এবং F1 আর F2 দুইটাই সেম হবে। F1 আর F2 দুইটাই সেম হবে। কারণ কি, কেন F1 আর F2 সেম হবে? তুমি একটু ক্যালকুলেশন করো। F1 এটা বের করো, F1 হচ্ছে 1/4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট Q1 Q2 5 ইন্টু 10 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম R, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কত জানি না, ধরলাম R। F2 1/4 পাই এপসিলন নট 5 ইন্টু 10 ডিভাইডেড বাই R স্কোয়ার। তো এখানে যেহেতু তোমার চার্জ দ্বয় সমান, যে বিকর্ষণ বলটা কাজ করছে সেখানে চার্জ দ্বয় কি একেবারে সমান, তার মানে আমরা বুঝতে পারছি এখানে ফোর্স দুইটা কি প্রায় সেম কাজ করবে। এইদিকে যে ফোর্স কাজ করছে এদিকেও সেম ফোর্সই কাজ করছে। কখন সেম ফোর্স কাজ করবে? যদি এই আর এর মানটা সেম হয়, তাই কিনা, আর এর মানটা সেম হয়। এখানে আর এর মান শুধুমাত্র দেখো আলাদা, যদি আর এর মানটা সেম হয় তাহলেই সেম ফোর্স দুই দিকে কাজ করবে। তাহলে এটা আমরা আসলে এত অ্যানালাইসিস করার দরকার নেই, এটা আমরা বুঝতে পারছি যদি এখানে আর এর মানটা সেম হয়। আর বলতে কি বোঝাচ্ছে? আর বলতে বোঝাচ্ছে এই আধান থেকে এটা দূরত্ব কতটুকু, আবার এই যে এখানে F2 যখন নির্ণয় করতে যাচ্ছে তখন এই আধান থেকে এর দূরত্ব কতটুকু। তাহলে এই দুইটা দূরত্ব যদি সেম হয় তাহলে এই যে F1 আর F2 এই দুইটাও সেম হবে। তাহলে এখন ফুল দূরত্বটা হচ্ছে কত সেন্টিমিটার? ফুল দূরত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম হবে কখন? যদি এটুকু হয় 1.5 সেন্টিমিটার, এটুকু যদি হয় 1.5 সেন্টিমিটার, আর এটুকু যদি হয় 1.5 সেন্টিমিটার, তাহলে এই আরটা সেম হবে। তার মানে দেখো, তার মানে হচ্ছে এই যে 5 কুলম্ব আধানকে 5 সেন্টিমিটার দূরে বসানো হয়েছে এবং 10 কুলম্ব আধান একটা মধ্যে দেওয়া হয়েছে। এখন কোথায় এই দুইটা চার্জের মধ্যবর্তী যে পথটা আছে এখানে কোথায় মোট ফোর্স শূন্য হবে?
যেখানে F1 আর F2 সমান হবে সেখানে মোট ফোর্স শূন্য হবে, কারণ F1 আর F2 পরস্পর বিপরীত দিকে। দুইটা বল যদি সমান হয় তাহলে তো লব্ধি শূন্য হবে, কারণ সমান বল যদি বিপরীতমুখী কাজ করে তাহলে লব্ধি শূন্য হয়। এখন দুইটা বল কখন সমান হবে? যখন আরটা সমান হবে এখানে, কারণ চার্জ তো দুইটারই সমান। তাহলে আর কখন সমান হবে? কখন সমান হবে? যখন এটার দূরত্ব 1.5, এটার দূরত্ব 1.5, তখন। তার মানে এখানে উত্তর হচ্ছে লব্ধি বল কোথায় তাহলে শূন্য হবে? লব্ধি বল শূন্য হবে 1.5 সেন্টিমিটার দূরে, 1.5 সেন্টিমিটার দূরে। 3 সেন্টিমিটার দূরে 5 কুলম্ব চার্জের একটি 5 কুলম্ব চার্জ, একটি সরলরেখা তৃতীয় একটি চার্জ, 10 কুলম্ব চার্জ বসানো হলো। প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে লব্ধি শূন্য হবে? মানে প্রথম চার্জ এটা হচ্ছে 5 কুলম্ব চার্জ, এখান থেকে কত দূরত্বে 10 কুলম্ব চার্জটা বসাইছো যাতে লব্ধিটা শূন্য হবে? তাহলে প্রথম চার্জ হতে 1.5 সেন্টিমিটার দূরে যদি বসাই তাহলে লব্ধিটা শূন্য হবে। আশা করি বোঝা গেছে। অলরাইট, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম না, নেক্সট টপিক, তড়িৎ প্রাবল্য। আমরা যখন মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়েছি তখন সেখানে আমরা মহাকর্ষ প্রাবল্য পড়েছিলাম। তো মহাকর্ষ প্রাবল্যের সাথে তড়িৎ প্রাবল্যটাও মানে মানে বেসিক মানে কাহিনীটা প্রায় সেমই, ঠিক আছে। জাস্ট এখানে তড়িৎ প্রাবল্য, এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে আর ওখানে মহাকর্ষ ক্ষেত্র তৈরি হচ্ছিল। তো একটা এটা ধরো একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা তৈরি করেছে কে? এই ক্ষেত্রটা তৈরি করছে একটা চার্জ, সেটাকে আমরা ধরলাম প্লাস কিউ চার্জ। এখানে প্লাস কিউ চার্জ বসানোর পর সে একটা ক্ষেত্র তৈরি করেছে, মানে এই যে এই রেঞ্জের ভেতর যদি অন্য একটা আধান আসে তাহলে সে কি করতে পারে? আকর্ষণ করতে পারে। ক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে, ধরো তুমি দুই হাত প্রসারিত করেছো, তাহলে তুমি যত দূর হাতটা মেলতে পারছো, কাউকে ধরে নিয়ে আসতে পারছো, একটা গ্লাস নিয়ে আসতে পারছো, তোমার চশমা আছে সেটা নিয়ে আসতে পারছো, যে রেঞ্জের ভিতর তুমি কাউকে ধরে কাছে নিয়ে আসতে পারছো, সেই রেঞ্জটাই হচ্ছে তোমার ক্ষেত্র। তেমনি একটা আধান যেখানে স্থাপন করা হয়, স্থাপন করার পর আরেকটা আধানকে যে রেঞ্জের ভেতর সে নিচের দিকে টানতে পারে সেই রেঞ্জটাকে বলা হয় ক্ষেত্র। তাত্ত্বিকভাবে তড়িৎ ক্ষেত্রের হচ্ছে অসীম, তড়িৎ ক্ষেত্রের যে সীমা সেটা অসীম। অসীম দূরত্বেও যদি কোনো একটা চার্জ থাকে তাহলে সেই চার্জকে সামান্য বলে হলেও আকর্ষণ করতে পারে, খুবই সামান্য হলেও শূন্যের কাছাকাছি বলে হলেও আকর্ষণ করতে পারে। তো এটা হচ্ছে ক্ষেত্র। তো তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো এটা হচ্ছে একটা বিন্দু, এই যে প্লাস কিউ আধান কি তৈরি করছে? প্লাস কিউ আধান একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। আমরা আস্তে আস্তে বুঝি বিষয়টা। প্লাস কিউ আধান একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এখন এখানে আমরা কি করছি? একটা +1 কুলম্ব আধান স্থাপন করছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান, এটা +1 কুলম্ব আধান একটা একক ধনাত্মক আধান না? তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে পরিমাণ বল লাভ করে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এখানে +1 কুলম্ব আধান স্থাপন করলে মানে যে তোমার তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, সে তড়িৎ ক্ষেত্রে +1 কুলম্ব আধান স্থাপন করলে আধানটি যে বল লাভ করে, আধানটি যে বল লাভ করে সেটি হচ্ছে সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য। সেটি সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য, বিন্দুর তড়িৎ প্রাবল্য। বোঝো বিষয়টা? এখানে এই যে বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে পি, ঠিক আছে। তো পি বিন্দুর তড়িৎ প্রাবল্য,
পি বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে এই প্লাস কিউ আধান এই 1 কুলম্ব আধানকে যে পরিমাণ বলে আকর্ষণ করে সেটা হচ্ছে পি বিন্দুর তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে এখানে আমরা ই ইকুয়ালস টু কি লিখতে পারি 1/4πε0। আমরা ধরছি এটা শূন্য মাধ্যম। প্রথম আধান হচ্ছে কিউ, দ্বিতীয় আধান হচ্ছে 1 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব লেটস সে ডি, এদের মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে ডি স্কয়ার। তাহলে এখানে তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটাই হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ডি দূরত্বে তড়িৎ প্রাবল্যের সূত্র। এটা কি? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ডি দূরত্বে তড়িৎ প্রাবল্যের সূত্র। ডি দূরত্বে তড়িৎ প্রাবল্য। তো এটা হচ্ছে কিউ আধান একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। সেই আধান হতে মানে এই যে কিউ আধান একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, সেই আধান হতে ডি দূরত্বে তড়িৎ প্রাবল্য হচ্ছে এই পরিমাণ। তো এখানে তোমার তড়িৎ প্রাবল্য বলতে বোঝাচ্ছে সেখানে কতটা স্ট্রং, ফোর্সটা কতটা স্ট্রং। তাইলে বোঝো এই যে এখানে যদি ডি এর মান কম হয় তাহলে ই এর মান বেশি বাড়বে। তার মানে এই যে এখানে এখানে তো দেখা যাচ্ছে এই ডি এর মানটা, এটা ডি ড্যাশ ধরলাম, এই ডি ড্যাশ ইজ লেস দেন ডি। তার মানে এই ডি ড্যাশ এখানে তোমার হচ্ছে যেটা দূরত্ব সেটা কম। যদি দূরত্ব কম হয় তাহলে তড়িৎ প্রাবল্যের মান বাড়ে। তাহলে সেটাই তুমি দেখতে পাচ্ছ, চার্জের যত কাছাকাছি আসবে তত পরিমাণ তো আকর্ষণ বেশি করতে পারে। তোমার কাছাকাছি যে জিনিস যত থাকবে তুমি সেটাকে কাছে নিয়ে আসা তত তোমার সুবিধাজনক না। তো এখানে আমরা সেটাই বুঝতেছি, তড়িৎ প্রাবল্য বলতে বোঝাচ্ছে সেই বিন্দুতে, কোন একটা বিন্দুতে, মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, এখন তোমার রুমের চারিপাশে কোন বিন্দুতে তোমার প্রাবল্য বেশি, তুমি যেখানে দাঁড়ায় আছো তার আশেপাশে যত দূর হাত যায় সেখানে সেই পর্যন্ত তোমার প্রাবল্য বেশি। একটু যত দূরত্ব বাড়াবে, বেশি দূরে একটা অবস্থা আছে সেটাকে তুমি তত ইফেক্টিভলি টানতে পারবে না। অর্থাৎ তড়িৎ প্রাবল্য বলতে বোঝায় কোন একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বলতে বোঝায় সেই বিন্দুতে সেই সেই বিন্দুতে সেই চার্জটার প্রভাবটা কতটুকু সেটা বোঝে তড়িৎ প্রাবল্য বলতে। তো এখানে আমরা তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বল আমরা যেটা আগে পড়ছি কুলম্বের সূত্রে এটা হচ্ছে কি এফ, এটা কি, এটা হচ্ছে তড়িৎ বল। তো কুলম্বের সূত্রে এটা হচ্ছে তড়িৎ বল আর এটা হচ্ছে কি আমরা এখন পড়লাম তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য আমরা তো এফ ইকুয়ালস টু আমরা কি পড়েছিলাম, এফ ইকুয়ালস টু পড়েছিলাম 1/4πε0। একটা হচ্ছে চার্জ কিউ ওয়ান আর একটা চার্জ ধরো কিউ ধরলাম, কিউ ওয়ান চার্জ বড় হাতের কিউ আর কিউ টু চার্জ হচ্ছে স্মল কিউ, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা ছিল কুলম্ব ফোর্স, এটা হচ্ছে কুলম্ব ফোর্স বা হচ্ছে তড়িৎ বল। এটা কি তড়িৎ বল। আর তড়িৎ প্রাবল্য এটা আমরা পড়লাম কি ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন এই যে আমরা যে এফটা লিখছি, ঠিক আছে, এফটা লিখছি, এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি দেখো, এফ ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু কিউ, এটা লিখতে পারি। এখন এই যে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা এটা আসলে কি, এটা হচ্ছে এই যে তড়িৎ প্রাবল্য ই, তাহলে এখানে ই কিউ। তাহলে কুলম্ব ফোর্স বা তড়িৎ বল আর তড়িৎ প্রাবল্য এর ভিতর সম্পর্ক কি, তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্যের ভিতর সম্পর্ক তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু তড়িৎ বল ডিভাইডেড বাই চার্জ। আশা করি বোঝা গেছে। আরেকটা আছে যে তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব এর মধ্যে সম্পর্ক, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব এটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। আপাতত আমরা সম্পর্কটা এখান থেকে দেখা যায়, তড়িৎ বিভব আমরা ধরলাম ভি আর তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডি আর, আর হচ্ছে দূরত্ব,
আর বোঝাচ্ছে কি দূরত্ব। তো দূরত্বের সাপেক্ষে যদি আমরা বিভবকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই তড়িৎ প্রাবল্য। এগুলো অত ডিটেলস এখন করতে যাওয়ার ইয়েও নাই, এগুলো প্রত্যেকটা জিনিস প্রতিপাদন করে নিয়ে এসে যতটুকু আমরা মানে বোঝার জন্য যতটুকু লাগে ততটুকু, বেশি করতে বেশি প্রতিপাদন এখানে আমাদের করে লাভও নাই, আবার করতে যেখানে যুক্তিযুক্তও না। অলরাইট, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে সেকেন্ড টাইপ তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের সূত্র পড়লাম এটা, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। এটা কি? তড়িৎ প্রাবল্যের রাশিমালা। এখান থেকে আমরা দেখলাম কি তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বলের মধ্যে সম্পর্ক, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, এটা দেখলাম। এতদূর বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আমরা এখন মানে এই তড়িৎ প্রাবল্য রিলেটেড খুবই পপুলার প্রশ্ন এখানে চলে আসে, কিছু পপুলার প্রশ্ন। তো সেটা আমরা যাতে খুবই সহজে রিলেট করতে পারি তাই এটা আমরা কনসেপ্ট আকারে শিখবো আর কি। দেখো, যখন চার্জদ্বয় সমচিহ্ন বিশিষ্ট হয় তখন লব্ধি প্রাবল্য চার্জদের মধ্যবর্তী কোনো বিন্দুতে হবে। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বলতে কি বোঝাচ্ছে, মনে করো যে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2। এখন এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সেটা আমাদের কোশ্চেন আসবে। এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এদের মধ্যবর্তী দূরত্ব লেটস সে ডি, এন্ড কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সেটা আমাদের কোশ্চেন আসছে। তাহলে আমরা এটা কি বলবো, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? দেখো এখানে প্রাবল্য বলতে কি বোঝায়? প্রাবল্য বলতে বোঝায় যেখানে মানে প্রাবল্য বলতে বোঝায় 1 কুলম্ব আধানের উপর কি পরিমাণ বল প্রদান করছে, তাই না? আমরা যে দেখলাম তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব আধান স্থাপন করলে যে পরিমাণ বল লাভ করে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো আমরা ধরি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমাদের ইয়া করতে হলে, মেজার করতে হলে আমাদের কি করতে হবে? এই বিন্দুতে 1 কুলম্ব আধান টেস্টিং চার্জ স্থাপন করতে হবে। তাহলে এই চার্জটাকে দেখো Q1 আর Q2 Q1 চার্জ মানে সমচিহ্ন বিশিষ্ট চার্জ, প্রথমে আমরা এই কেস নিচ্ছি, Q1 আর Q2 একই চিহ্ন বিশিষ্ট, ধরো ধনাত্মক চার্জ দুইটাই। তাহলে Q1 এই চার্জটাকে 1 কুলম্ব চার্জটাকে কি করবে? এইদিকে একটা বলে বিকর্ষণ করবে, এবং এই চার্জটা এই +1 কুলম্ব চার্জকে এইদিকে একটা বলে বিকর্ষণ করবে, এটা ধরলাম F2। তো আমরা এটা ধরেছি যে x দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, x দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এটা যদি x দূরত্ব হয় Q1 চার্জ থেকে, তাহলে এটা হচ্ছে কি d মাইনাস x দূরত্ব, Q2 চার্জ থেকে d মাইনাস x দূরত্ব। সরি, এটা তড়িৎ প্রাবল্য E, এখানে ফোর্স না, ফোর্সেই কিন্তু হচ্ছে একক যখন আধানের উপর ফোর্স তখন সেটা প্রাবল্য হয়ে যায়। তো Q1 চার্জ কর্তৃক যে প্রাবল্য এই বিন্দুতে সেটা হচ্ছে E1, আর Q2 চার্জ কর্তৃক প্রাবল্য যেটা সেটা হচ্ছে U2। এবং এই যে মানে x দূরত্বে Q1 চার্জ হতে x দূরত্বে প্রাবল্য শূন্য, এটা আমরা ধরেছি। তো এই x দূরত্ব কত সেটা তোমাদের নির্ণয় করার ম্যাথ আসবে। তো আমরা E1 ইকুয়ালস টু এখান থেকে কি পাই? E1 ইকুয়ালস টু পাই 1/4 পাই এপসিলন নট। E1 কি? E1 হচ্ছে এই Q1 চার্জ আর +1 কুলম্ব চার্জের ভেতর যে আকর্ষণটা, তাহলে Q1/x²। Q1 থেকে এই 1 কুলম্ব চার্জ এর দূরত্ব কি x, এটা দিলাম আমরা 1 নং ইকুয়েশন। E2 এটা কি হবে? E2 হচ্ছে 1/4 পাই এপসিলন নট। E2 হচ্ছে Q2 চার্জ থেকে 1 কুলম্ব চার্জের মধ্যে যে Q2 চার্জ 1 কুলম্ব চার্জকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা হচ্ছে E2, মানে তোমার তড়িৎ প্রাবল্য দ্বিতীয় চার্জ কর্তৃক ওই বিন্দুতে, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে Q2 থেকে এই দূরত্বটা কত? d মাইনাস এক্স, তাহলে d মাইনাস এক্স এর পুরো হোল স্কয়ার, এটা দিলাম আমরা 2 নং ইকুয়েশন। এখন এখান থেকে যদি আমরা এটা করি যে 1/2, এই কাজটা করি যদি 1/2,
আচ্ছা, এখানে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যে বিন্দুতে E1 ইকুয়ালস টু E2 হবে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাই কিনা? যে বিন্দুতে E1 আর E2 সমান হবে, কারণ দুইটা পরস্পর বিপরীত দিকে, তাহলে সমান যদি হয় দুইটা তড়িৎ প্রাবল্য, তাহলে সেখানে মোট তড়িৎ প্রাবল্য, লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে E1 ইকুয়ালস টু E2 আমরা এক্স মানে Q1 থেকে x দূরত্বে ধরে নিচ্ছি। Q1 হতে x দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য, এটা ধরে নিচ্ছি। তাহলে x দূরত্বে আমরা যে তড়িৎ প্রাবল্যটা পেয়েছি সেই তড়িৎ প্রাবল্য দুইটা পরস্পর সমান, লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু 0। তাহলে E1 ইকুয়ালস টু E2, তাহলে E1 ইকুয়ালস টু E2 যদি করি আমরা 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q2 ডিভাইডেড বাই d মাইনাস x এরপর হোল স্কোয়ার। তাহলে এটা কি পরস্পর কাটাকাটি, তাহলে এখানে যেটা থাকে Q1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই d মাইনাস x এরপর হোল স্কোয়ার। তাহলে Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়ালস টু x ডিভাইডেড বাই d মাইনাস x এরপর হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে x এর ভ্যালু যদি বের করো তাহলে x এর ভ্যালু আসবে d ডিভাইডেড বাই 1 প্লাস Q2 ডিভাইডেড বাই Q1 এরপর রুট ওভার। তো তোমাকে যদি বলে যে এরকম প্রশ্ন আসলো যে দুইটা চার্জ রাখা হয়েছে সমধর্মী, ধরো +5 এই দুইটা চার্জ পরস্পর মানে একটা দূরত্বে রাখা হয়েছে d দূরত্বে, দুইটা পরস্পর সমধর্মী চার্জ। এই দুইটা চার্জের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তখন তুমি এই যে x এর মানটা বের করবা, যে Q1 থেকে x দূরত্বে প্রাবল্যটা শূন্য হবে, এবং x এর মানটা কি হবে? x এর মান হবে এই যে d, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যত, সেটা Q1 থেকে যখন দূরত্ব বের করবে উপর হচ্ছে Q2, নিচে হচ্ছে Q1। আমরা এই রিলেটেড ম্যাথ দেখবো, ম্যাথটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। এখন দেখো, যদি চার্জ দ্বয় পরস্পর সমান চিহ্ন বিশিষ্ট না হয়, মানে এবার কাহিনীটা হচ্ছে এরকম, এখানে যে আধানটা আছে সেটা হচ্ছে প্লাস, আর এখানে যে আধানটা আছে সেটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে প্লাস কিউ কুলম, এটা হচ্ছে মাইনাস, এটা Q1, এটা হচ্ছে Q2, মাইনাস Q2 কুলম। তাহলে এখন এখানে কোন বিন্দুতে, এদের মধ্যবর্তী কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি শূন্য হবে? একটু আমরা চিন্তা করি। এখানে যদি একটা একক ধনাত্মক আধান তুমি রাখো, এখানে একক ধনাত্মক আধান তুমি রাখছো, তাহলে এই প্লাস আধানটা এটাকে কি করবে? বিকর্ষণ করে এদিকে ঠেলে দিবে, তাই কিনা? এটা বিকর্ষণ করে এদিকে ঠেলে দিবে, তাহলে এটা হচ্ছে E1। আবার এই যে এই মাইনাস যে আধানটা আছে সেটাও কি করবে? এটাকে আকর্ষণ করবে, কারণ প্লাস আর মাইনাসের ভিতর কি হয়? আকর্ষণ হয়। তাহলে এটাকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিচ্ছে। এখন E1 আর E2 এই দুইটার দিকে দেখো সেম, তাহলে মধ্যবর্তী কোনো বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য শূন্য হওয়া পসিবল না? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলে তাদের লব্ধি কখনোই শূন্য হয় না, অশূন্য ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই। এই দুইটা অশূন্য ভেক্টর অবশ্যই না, Q1 Q2 যদি মান থাকে। তাহলে এখানে লব্ধি প্রাবল্য মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য হচ্ছে না। তাহলে মধ্যবর্তী কোনো বিন্দুতে শূন্য হচ্ছে না, কোথায় শূন্য হচ্ছে একটু আমরা চিন্তা করি। ধরো এখানে Q1 ইজ লেস দেন Q2, Q1 Q2 থেকে ছোট। এখন আমরা এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান যদি স্থাপন করি তাহলে কি হচ্ছে? এখানে একক ধনাত্মক আধান স্থাপন করলে এই যে Q1টা যে পরিমাণ বলে এটাকে বিকর্ষণ করছে সেটা হচ্ছে Q1, অবশ্যই এই দুটো ধনাত্মক চার্জ তে বিকর্ষণ হবে। আর Q2 যেহেতু মাইনাস চার্জ, এই প্লাস চার্জকে আকর্ষণ করবে, তাহলে এটা হচ্ছে E2। এইবার দেখো এই দুইটা যে ভেক্টর আছে পরস্পর কি বিপরীতমুখী, এই দুইটা ভেক্টর পরস্পর বিপরীতমুখী। এখানে কিন্তু লব্ধি প্রাবল্য শূন্য হওয়া পসিবল, তাই কিনা? কারণ দুইটা ভেক্টর পরস্পর বিপরীতমুখী, দুইটা লব্ধি প্রাবল্য এখন দুইটা প্রাবল্য যদি পরস্পর সমান হয় তাহলে এদের লব্ধি প্রাবল্য কি হবে? এই বিন্দুতে শূন্য হবে। তার মানে দুইটা চার্জ যদি পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, বিপরীত ধর্মী হয়, তাহলে এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হয় না, বাইরের বিন্দুতে প্রাবল্য শূন্য হয়।
তো এই বাইরের বিন্দুটা ধরছি আমরা Q1 চার্জ থেকে x দূরত্বে, Q1 চার্জ থেকে x দূরত্বে। তো Q1 চার্জ চার্জ হতে x দূরত্বে প্রাবল্য 0, প্রাবল্য 0 হলে এই x দূরত্বটাই আগের মতো করেই আর কি প্রতিপাদন করে আসে। আমি প্রথমটা দেখাইছি তাই এটা দেখাচ্ছি না। এটা আসে d ডিভাইডেড বাই রুট ওভার কিউ স্মল, স্মল চার্জ যেটা সেটা হচ্ছে, সরি, বড় চার্জ যেটা বিগ, কিউ বিগ ডিভাইডেড বাই কিউ স্মল মাইনাস 1। মানে কত দূরত্বে প্রাবল্য 0 হবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব বসাও, ডিভাইডেড বাই রুট ওভারের ভিতর উপরে বসা হচ্ছে বড় চার্জটা, নিচে বসে স্মল চার্জটা মাইনাস 1। এখন এই যে দূরত্বটা বের হবে কোন চার্জ থেকে? এই দূরত্বটা বের হবে ছোট চার্জ থেকে, ছোট চার্জ থেকে Q1 চার্জ হতে বা ছোট চার্জ হতে, Q1 চার্জ হতে বা ছোট চার্জ হতে। Q1 চার্জটাকে তো আমরা কি বলেছি? ছোট চার্জ। Q2 ইজ গ্রেটার দেন Q1, Q2 ইজ গ্রেটার দেন Q1। তাই এই যে এটা আমরা এটাকে বলতে পারি যে ছোট চার্জ, স্মল চার্জ। তার মানে যদি বিপরীতধর্মী আধান পরস্পর d দূরত্বে থাকে তাহলে এদের এদের বাইরের বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হয় এবং কোনটা থেকে কাছাকাছি হয় সেই বিন্দুটা সেটা হচ্ছে ছোট চার্জ থেকে। যে চার্জটা ছোট তার কাছাকাছি কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। আশা করি বোঝা গেছে। এই দুইটা ইকুয়েশন মাথায় রাখতে হবে। কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে? যদি সমধর্মী চার্জ হয় তাহলে সমধর্মী চার্জ হয় তাহলে Q1 চার্জ হতে x দূরত্বে প্রাবল্য 0 হবে। আর যদি পরস্পর বিপরীতধর্মী চার্জ হয় তাহলে ছোট চার্জ হতে x দূরত্বে প্রাবল্য 0 হবে। x এর ফর্মুলাটা হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকে যাই। আমাদের আর তড়িৎ প্রাবল্য শেষ, এখন এটা রিলেটেড ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। দেখো এটা সাস্টে বি ইউনিটে আসা প্রবলেম। কি বলেছে? একটি সরল রেখায় কিউ ও -4q চার্জ 1 মিটার দূরত্বে রাখা হলো। এই সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে? একেবারে আমরা যে কনসেপ্টটা পড়লাম সেই কনসেপ্টের হুবহু ম্যাথ চলে আসছে। একটা চার্জ হচ্ছে কিউ আর একটা চার্জ হচ্ছে -4q। তাহলে এটা কি পরস্পর বিপরীতধর্মী চার্জ। এখন এই দুইটা রেখার কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে? এখন দেখো এটা কি ছোট আর এটা কি বড় চার্জ, এটা হচ্ছে বড় চার্জ, এটা হচ্ছে ছোট চার্জ। তাহলে এই চার্জের কাছাকাছি কোন একটা বিন্দুতে প্রাবল্য 0 হবে। তাহলে এখানে আমরা +1 কুলম্ব চার্জ রাখছি। তো এই দূরত্বটা ধরি আমরা x, মানে Q1 প্লাস কিউ চার্জ হতে এই x দূরত্বে প্রাবল্য 0 হবে। তো +q চার্জ হতে x দূরত্বে প্রাবল্য 0 হবে। এখানে প্রত্যেকটা অ্যান্সার সেটা দেখা আছে। +q চার্জ হতে প্রথমে এটা, তো একটা নির্ণয় করলে হয়ে যাবে। +q চার্জ হতে কত সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে -4q চার্জ হতে কত সেটাও নির্ণয় করতে পারবো। তো +q চার্জ মানে ছোট চার্জ হতে কত দূরত্বে প্রাবল্য 0 সেটা সূত্র আমরা সরাসরি পড়ছি যে এখানে এটা, যে বিপরীতধর্মী চার্জ হলে ছোট চার্জ হতে x দূরত্বে প্রাবল্য 0 হলে x এর সূত্র হচ্ছে এইটা। সরাসরি আমরা এটা বসাই দিব এখানে। তাহলে এই x ইকুয়ালস টু ডি 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 ডিভাইডেড বাই, আগে সূত্রটা লিখি তারপর সবগুলো মান বসাচ্ছি। ডি ডিভাইডেড বাই উপর হচ্ছে বিগ চার্জ, বড় চার্জ হচ্ছে 4q, ছোট চার্জ হচ্ছে q -1। এখন আচ্ছা সূত্রটাকে বসাচ্ছিলাম। উপর হচ্ছে কিউ বিগ বড় চার্জ আর নিচে হচ্ছে কিউ স্মল ছোট চার্জ -1। তাহলে এখানে ডি ডি হচ্ছে কত? 1 মিটার। মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? 1 মিটার। কিউ বিগ বড় চার্জটা হচ্ছে -4 কুলম্ব, তাহলে 4 রুট ওভার আছে অবশ্যই, ডিভাইডেড বাই ছোট চার্জ হচ্ছে কিউ, তার এখানে
কিউ, উপরে হচ্ছে 4 কিউ, নিচে হচ্ছে কিউ মাইনাস 1। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এটা কেটে গিয়ে √4 মানে কত 2 মাইনাস 1, তাহলে কত 1 মিটার। তাহলে x ইকুয়ালস টু কত 1 মিটার। তাহলে ছোট চার্জ হতে কত দূরত্বে, ছোট চার্জ হতে 1 মিটার দূরত্বে প্রাবল্য শূন্য। এই যে ছোট চার্জ হতে 1 মিটার দূরত্বে, 1 নাম্বার অপশন। তার মানে আমাদের এটা অ্যান্সার, আর কোথাও তাকাবোই না, আমাদের অ্যান্সার শেষ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। মানে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে একটা প্লাস কিউ চার্জ, এটা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। তো এই জায়গাটা হচ্ছে অসীম, অসীম ইনফিনিটি। তো এই জায়গা থেকে যদি কোনো একটা চার্জ আমরা +1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে যাই, সেই বিন্দুটা ধরো হচ্ছে পি বিন্দু, তাহলে পি বিন্দু তড়িৎ বিভব হচ্ছে এই +1 কুলম্ব চার্জকে পি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করা লাগছে। তো আমরা ধরি যে কিউ পরিমাণ চার্জ আনতে, কিউ পরিমাণ, আগে সংজ্ঞাটা লিখি তড়িৎ বিভবের। তড়িৎ বিভবের সংজ্ঞাটা হচ্ছে অসীম হতে, অসীম থেকে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। অলরাইট, তো আমরা এই যে এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে একটি একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তো ধরি কিউ চার্জ আনতে, কিউ পরিমাণ চার্জকে আনতে, কিউ পরিমাণ স্মল কিউ দিয়ে, এখানে সূত্রে সব জায়গায় স্মল কিউ ইউজ করা হয়েছে। তো কিউ পরিমাণ চার্জ আনতে কৃত কাজ, কিউ পরিমাণ চার্জ আনতে কৃত কাজ ধরি ডাব্লিউ। তাহলে একক ধনাত্মক চার্জ 1 কুলম্ব চার্জ, কিউ কুলম্ব চার্জ আনতে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ। তাহলে 1 কুলম্ব চার্জ আনতে কৃত কাজ কত হবে? ঐকিক নিয়ম অনুসারে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে 1 কুলম্ব চার্জ আনতে কৃত কাজ যেটা, সেটাই হচ্ছে সেই বিন্দুর তড়িৎ বিভব। তার মানে বিভব এর সূত্র হচ্ছে বিভব ভি, এটা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউ পরিচয় হচ্ছে কি কৃত কাজ, আর কিউ হচ্ছে যে পরিমাণ চার্জকে আমরা নিয়ে আসছি সেই বিন্দুতে। বিভবের আরেকটা রাশিমালা হচ্ছে ভি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কিউ তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে বিভব, কিউ তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে বিভব।
কিউ চার্জ যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে, কিউ চার্জ যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করেছে, তো সেই তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে বিভব, এটা ধরো দূরত্বটা হচ্ছে আর, তাহলে পি বিন্দুর বিভবটা আমরা কিভাবে নির্ণয় করব? পি বিন্দুর দূরত্ব দেওয়া থাকতে হবে যে এই ক্ষেত্র চার্জ থেকে, তাহলে আর দূরত্বে বিভব কিউ চার্জের যে ক্ষেত্রটা আছে, কিউ চার্জের ক্ষেত্রে কিউ চার্জের কিউ চার্জ হতে কিউ চার্জ হতে কিউ চার্জ হতে আর দূরত্বে বিভবের রাশিমাল হচ্ছে ভি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর। তো এখানে এখানে দেখো আমরা ভি ইকুয়ালস টু কি পেলাম? ভি ইকুয়ালস টু আমরা পেলাম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। অন্যদিকে আমরা যেটা ছিল তড়িৎ প্রাবল্য, সেটা ইকুয়ালস টু কি পেয়েছিলাম? ই ইকুয়ালস টু পেয়েছিলাম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা ছিল কিউ তড়িৎ প্রাবল্য বিশিষ্ট, মানে কিউ তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে তড়িৎ বিভব। তো এখানে আমরা যদি এটা করি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর ইন্টু 1 ডিভাইডেড বাই আর, সেম কাজে হয়। তো এই যে এই অংশটুকু ইকুয়ালস টু কি? সেম ওই যে উপরে যে ভি এর রাশিমালা লিখেছি সেটা, তাহলে ই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। তো এখানে ভি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ই ইন্টু আর। এটা হচ্ছে বিভব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, বিভব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারছো, বোঝা গেছে? আমাদের ক্লাস কি চলছে? হ্যাঁ, আমাদের ক্লাস চলছে। আশা করি সবার ক্লিয়ার। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে আমরা যেটা পড়লাম আর কি, বিভব সংক্রান্ত, সে রিলেটেড একটা প্রবলেম। তো আমাদের যে তড়িৎ বিভব এটা কিন্তু একটা স্কেলার রাশি, এর কোনো দিক নয়। আমরা তড়িৎ প্রাবল্য যখন পড়েছি তখন আমরা দেখেছি তড়িৎ প্রাবল্যের একটা দিক আছে, যেমন ওইখানে আমরা যে ম্যাথটা করলাম সেখানে আমরা দেখলাম যে একটা এদিকে বিকর্ষণ করছে আর একটা এদিকে আকর্ষণ করছে, তার কারণে তড়িৎ প্রাবল্য শূন্য হয়ে যাচ্ছে একটা বিন্দুতে। কারণ তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্যের দিক আছে, কিন্তু তড়িৎ বিভব যেটা, এটা একটা স্কেলার রাশি, এর কোনো দিক নাই। স্কেলার রাশি, এর কোনো দিক নাই। তো আমরা যে ম্যাথটা পড়বো এখানে আমাদের জাস্ট মানে কনসেপ্টটা, আর নতুন একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এই ম্যাথ থেকে। এখানে বলেছে 0.5 বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি বিন্দুতে 3টি আধান আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা আধান স্থাপন করে ত্রিভুজের কেন্দ্রে বিভব কত? ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে বিভব কত? তো এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের এই শীর্ষবিন্দুতে একটা আধান আছে, সেটা হচ্ছে ধরছি Q1 আধান। এই বিন্দুতে একটা আধান আছে, সেটা হচ্ছে Q2। এই বিন্দুতে একটা আধান আছে Q3। এগুলোর মান এখানে দিয়ে দিচ্ছি, Q1 এত, Q2 এত, Q3 এত। এখন ত্রিভুজের মধ্যবিন্দুতে মোট বিভব কত? ত্রিভুজের মধ্যবিন্দুতে মোট বিভব কত? তাহলে বিভব নির্ণয় করতে হলে কি করতে হবে? বিভব নির্ণয় যে সূত্রটা আমরা পড়েছিলাম ভি, এটা ইকুয়ালস টু কি পড়েছিলাম বলতো? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর। আমাদের শুধুমাত্র লাগবে
যে বিন্দুর দরুন আমরা বিভব, যে চার্জের দরুন আমরা বিভব নির্ণয় করছি সেই চার্জটার মান আর লাগবে সেই চার্জটা হতে কত দূরত্বে আমরা বিভব নির্ণয় করছি। তো এখানে Q1 চার্জ হতে এই দূরত্বে বিভব কত সেটা লাগবে আমাদের। Q1 চার্জ হতে এই দূরত্বে বিভব কত, Q2 চার্জ হতে এই দূরত্বে বিভব কত, এবং Q3 চার্জ হতে এই দূরত্বে বিভব কত। আমাদের তিনটা দূরত্ব লাগবে। তো এখান থেকে এটার দূরত্ব D1, এখান থেকে এটার দূরত্ব D2, এখান থেকে এটার দূরত্ব D3। তো এখানে Q1, Q2, Q3 এর দরুন এই বিন্দুতে বিভব হচ্ছে মোট V। এই বিভব V ইকুয়ালস টু, আমরা বলতে পারি এই যে Q1 থেকে D1 দূরত্বে বিভব কত হবে, সেটা হচ্ছে V1। আমরা ধরি V1, এটা হচ্ছে কি V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে মোট বিভব হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। সরাসরি স্কেলার যোগই হচ্ছে মোট বিভব। বিভব যেহেতু স্কেলার রাশি তাই স্কেলার যোগ। তাহলে V1 ইকুয়ালস টু কি, V1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 ডিভাইডেড বাই কি D1 স্কয়ার। V2 equals to Q1 divided by 4 pi epsilon naught Q2 divided by D2 এর whole square। Q3 equals to 1 divided by 4 pi epsilon naught Q3 divided by D3 এর square। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 divided by 4 pi epsilon naught, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে Q1 divided by D1 এর square, Q2 divided by D2 এর whole square, Q3 divided by D3 এরপর হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের Q1, Q2, Q3 এর মান দেওয়া আছে। এখন 0.5 বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, আমাদের D1, D2 আর D3 এর মান লাগবে। তাহলে এই যে একটা পুরো মধ্যমার দূরত্ব যদি তুমি নির্ণয় করতে চাও, সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাও সেটা সূত্র কি, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু a। √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 এর মান কত, 0.5। এটা ক্যালকুলেশন করলে তুমি D1, D2, D3 এটা ইকুয়ালস টু একটা ভ্যালু পাবা। তাহলে তোমার এখানে Q1, Q2, Q3 এই ভ্যালুটাও আছে, D1, D2, D3 এর ভ্যালুটাও আছে। জাস্ট এখানে বসাই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখানে এটার মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। বা জাস্ট এখানে বসাই ক্যালকুলেশন করে ক্যালকুলেটর মারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো বাকিটুকু হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা করে দেখবা এখানে অ্যান্সার কোনটা মিলে। তো সেগুলো বোঝা গেছে। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে। ধারক, ধারকত্ব ও ধারকের সঞ্চিত শক্তি। ধারক কি, ধারক হচ্ছে মানে তোমরা নাম শুনছো না ক্যাপাসিটর, ধারকের ইংলিশ নাম হচ্ছে ক্যাপাসিটর। তো এটা ইংলিশ ডেফিনেশন এরকম হয় যে ক্যাপাসিটর ইজ আ সার্কিট এলিমেন্ট হুইচ স্টোর এনার্জি ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ক্যাপাসিটর হলো এমন একটা সার্কিটের একটা এলিমেন্ট যেটা এনার্জি স্টোর করে চার্জের দরুন, মানে চার্জ স্টোর করার মাধ্যমে এনার্জি স্টোর করে। আমরা যদি কোনো সার্কিট দেখে থাকি, যেমন মাদারবোর্ড টাদারবোর্ড এগুলো দেখে থাকলে সেখানে অবশ্যই ক্যাপাসিটর আমরা দেখি। আমরা ফ্যানের সাথে বড় একটা ক্যাপাসিটরও ঝুলানো দেখি। তো ক্যাপাসিটর কি করে আর কি, ক্যাপাসিটর চার্জ সঞ্চয়ের মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখে। তড়িৎ আধান জমা রাখার যন্ত্রের নামই হচ্ছে ধারক। তড়িৎ আধান জমা রাখার যন্ত্রের নাম কি, ধারক। তো ধারকের কাজ হচ্ছে তড়িৎ আধান জমা রাখা। যে যন্ত্র তড়িৎ আধান জমা রাখে, তড়িৎ আধান কি আছে, শক্তি আছে অবশ্যই। তো সেই তড়িৎ আধান রূপে শক্তি জমা রাখার যন্ত্রের নামই হচ্ছে ধারক। তো একটা ধারক একটা ধারকের ধারকত্ব বলতে বোঝায় সে যে পরিমাণ আধান ধারণ করে রাখতে পারে সেটা হচ্ছে তার ধারকত্ব। তো কোনো ধারক একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ জমা রাখতে পারে সেটা হচ্ছে সেই ধারকের ধারকত্ব। আমরা ধারকত্ব এটাকে প্রকাশ করি সি দ্বারা। ধারকত্বকে প্রকাশ করি কি, সি দ্বারা। সি এটা এসেছে ক্যাপাসিটেন্স থেকে, ক্যাপাসিটেন্স। আর ধারকের ইংলিশ নাম কি, ধারকের ইংলিশ নাম হচ্ছে ক্যাপাসিটর।
ক্যাপাসিটর। তো ক্যাপাসিটেন্স ধারকত্ব, এটা কি একক বিভব পার্থক্যে যে পরিমাণ আধান একটা ধারক সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে সেই ধারকের ধারকত্ব। তো সি সি এই ধারকত্ব আমরা নির্ণয় করতে চাই। তো আমরা মনে করি যে ভি বিভব পার্থক্যে চার্জ ধারণ করে ভি বিভব পার্থক্যে চার্জ ধারণ করে হচ্ছে কিউ। তাহলে একক বিভব পার্থক্যে চার্জ ধারণ করে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে ক্যাপাসিটেন্স সি এটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। ক্যাপাসিটেন্স আসলে কি? ক্যাপাসিটেন্স হচ্ছে কোনো ধারক একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ ধারণ করে রাখতে পারে সেটা হচ্ছে সেই ধারকের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। তো ভি বিভব পার্থক্যে চার্জ ধারণ করে রাখে আমরা ধরছি কিউ পরিমাণ। তাহলে একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ ধারণ করে রাখবে সেটা হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই ভি। একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ ধারণ করে রাখে সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্স, তাই সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। শ্রাবণ বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া সাস্টের কোশ্চেন সলভ করেন। অবশ্যই সাস্টের কোশ্চেন সলভ করাচ্ছি। এই যে এটা সলভ করেন, এটা সাস্ট বি ইউনিট 15-16, মানে যত কোশ্চেন সলভ করছি সবগুলো প্রায় সাস্টেরই। এই যে যত কোশ্চেন প্রায় সলভ করে সবগুলো সাস্টের। তো সাস্টের কোশ্চেন সলভ করাবো আমরা, এটা সাস্ট স্ট্যান্ডার্ড ক্লাসে নিচ্ছি, অবশ্যই সাস্টের কোশ্চেন সলভ করাবো। তো এটা হচ্ছে ধারকত্বর একটা বেসিক সূত্র। এখন ধারকত্ব আসলে কেমন, ধারক আসলে কেমন, দেখতে কেমন, ক্যাপাসিটর আসলে দেখতে কেমন। ক্যাপাসিটর প্রথমে আমরা মানে ইনএফিশিয়েন্ট ক্যাপাসিটর নিয়ে আলোচনা করি, যেটা বেশি এফিশিয়েন্ট না, যে ক্যাপাসিটরটা বেশি এফিশিয়েন্ট না। এখন কেন সেটা এফিশিয়েন্ট না সেটা আমরা দেখব। প্রথমে আমরা গোলক আকার ধারক নিয়ে আলোচনা করব। গোলক আকার ধারক মানে যে ধারকটা চার্জ সঞ্চয় করে সেটা হচ্ছে গোলক আকার, নট বৃত্তাকার, গোলক আকার, ঠিক আছে। তো এই গোলক আকার ধারক চার্জ সঞ্চয় করে রাখছে, তাহলে এটা কি একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। তো এই ধারক যে পরিমাণ চার্জ সঞ্চয় করছে, গোলক আকার ধারক যে পরিমাণ চার্জ সঞ্চয় করেছে তার পরিমাণ আমরা ধরলাম কিউ পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখছে। তাহলে তার ধারকত্ব, গোলক আকার ধারক এর ধারকত্ব, গোলক আকার ধারকের ধারকত্ব গোলক আকার ধারকের ধারকত্ব সি, এটা ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে 4πr আমাদের ক্লাস কি চলছে না আটকে গেছে? ক্লাস কি চলছে না আটকে গেছে? হ্যাঁ হ্যাঁ চলছে, আমাদের ক্লাস চলছে। গোলকাকার ধারকের ধারকত্ব 4πε0 ইন্টু আর। তো এখানে আর বলতে কি বোঝাচ্ছে? আর বলতে বোঝাচ্ছে গোলকের ব্যাসার্ধ, যে গোলকটা আছে এই গোলকের ব্যাসার্ধ আর। এটা হচ্ছে গোলক আকার ধারকের ধারকত্ব। এখানে এটা হচ্ছে শূন্য মাধ্যমে, এটা শূন্য মাধ্যমে, কারণ আমরা এখানে কি ইউজ করছি, ε0 শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতা হচ্ছে ε0। এখন আমরা যদি এখানে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমের কথা চিন্তা করি, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমে মানে এই যে গোলক আকার ধারক, এর ধারকত্ব কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে, সেটা কি 4πε0 কে ইন্টু আর, জাস্ট মাধ্যমাঙ্কটা গুণ হয়ে গেল এটার সাথে।
এটা হচ্ছে গোলকাকার ধারকের ধারকত্বের ফর্মুলা। এখন এটার অসুবিধা কি, এরকম ধারক কেন ইউজ করা হয় না? এরকম ধারক ইউজ করা হয় না এই কারণে যে এইখানে দেখো কি আছে, ধারকত্ব বাড়াতে গেলে এই যে ব্যাসার্ধের পরিমাণ বাড়াতে হবে, তাই না? গোলকের ব্যাসার্ধের পরিমাণ বাড়াতে হবে। এখন গোলকের ব্যাসার্ধের পরিমাণ যদি বাড়াতে যাও তাহলে গোলকের আকারটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এখন বড় আকারের কোনো গোলক কি সার্কিটে ইউজ করার উপযোগী? অবশ্যই না, সার্কিটে ইউজ করার উপযোগী নয়। সেই কারণে গোলকাকার ধারক ইউজ করা হয় না। এটা একটা আনএফিশিয়েন্ট, বেশি এফিশিয়েন্ট না এরকম একটা ধারক। তো যে এফিশিয়েন্ট ধারক সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক যেটা, সেটা হচ্ছে এফিশিয়েন্ট একটা ধারক। সেটা সম্পর্কে আমরা দেখি। সমান্তরাল পাত ধারক কেমন? সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক যে ক্যাপাসিটরগুলো ইউজ করা হয় সেগুলো আসলে সমান্তরাল পাত ধারকই। সমান্তরাল পাত ধারক হচ্ছে দুইটা পাত থাকে, এরকম সমান্তরাল পাত থাকে দুইটা। একটা পাতকে ধনাত্মক চার্জে চার্জিত করা হয়, আরেকটা পাতকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়, আরেকটা পাতকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়। তো এখন এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি, এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে এই যে এই পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারক এর ধারকত্ব সি, এটা ইকুয়ালস টু এ এপসিলন নট ডিভাইডেড বাই ডি, এ এপসিলন নট ডিভাইডেড বাই ডি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ডি এটা কি বলতো, দুইটা পাতের মধ্যবর্তী ডিস্টেন্স। এখন দুইটা পাতের মধ্যবর্তী ডিস্টেন্স যত কম হবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে, তাই কিনা? তাহলে ধারকত্ব বৃদ্ধি করতে হলে এখানে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব আরো কমাতে হচ্ছে। এখন মধ্যবর্তী দূরত্ব কমালে ধারকের আকারটা ছোট হয়ে আসবে, সেটা সার্কিটে ব্যবহারের বেশি উপযোগী। সেই কারণে সমান্তরাল পাত ধারক ইউজ করা হয়। অর্থাৎ ধারকত্ব বাড়াতে গেলে আরো মানে ধারকটা আরো ছোট মানে কাছাকাছি আনা লাগবে দুইটা পাতকে, তাহলে সেটা আরো আকারে ছোট হয়ে যাচ্ছে, তাই এটা বেশি উপযোগী। তো এটা যেটা আমরা এপসিলন ইউজ করছি এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যম। কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট যে মাধ্যমটা আছে, কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট যে মাধ্যম, সেখানে ক্যাপাসিটেন্স কি হবে? সেখানে ক্যাপাসিটেন্স হবে এ এপসিলন নট কে, এপসিলন নট কে ডিভাইডেড বাই ডি। এখন এখানে এর পরিচয়টা কি? এর পরিচয়টা আমি দিতে ভুলে গেছি, দুঃখিত। এর পরিচয়টা হচ্ছে এই যে যে পাতটা ইউজ করা হয়েছে এই পাতের ক্ষেত্রফল, এ হচ্ছে কি পাতের ক্ষেত্রফল, এটা হচ্ছে যে পাতটা ইউজ করেছে সে পাতের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে ধারকের বিষয়। তো ধারকের আমাদের যে টপিকগুলা আমরা এই টাইপে আলোচনা করলাম সেটা হচ্ছে ধারক কি, ধারকত্ব কি। এবার আমরা দেখব ধারকে সঞ্চিত শক্তি। ধারক তো ধারকের সংজ্ঞাটাই আমরা বলেছিলাম এরকম, ধারককে ইংলিশে বলে ক্যাপাসিটর। ক্যাপাসিটর ইজ আ সার্কিট এলিমেন্ট হুইচ স্টোর এনার্জি, এনার্জি স্টোর করে ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে সে শক্তি সঞ্চয় করে, মানে কি চার্জ, চার্জ সঞ্চয়ের মাধ্যমে। চার্জ যেখানে আছে সেখানে তো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাই না? অলরাইট, এবার তাহলে আমরা দেখব ধারকে সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি। তো কোন একটা ধারক যার ক্যাপাসিটেন্স হচ্ছে, ধারকত্ব হচ্ছে সি, ধারকত্ব সি, এবং যে দুইটা পাত আছে, আমরা গত স্লাইডে যে ইয়াটা দেখেছি, এখানে ধারক তৈরি করার সময় মানে চার্জ যেটা তোমার স্টোর করছে, স্টোর করার জন্য দুই পাশে কি দিতে হয়? একটা বিভব পার্থক্য দিতে হয়, একটা বিভব পার্থক্য দিতে হয়, সেটা হচ্ছে ভি। ভি মানে একটা বিভব পার্থক্য দিতে হয়। তো এখানে যে ধারকে সঞ্চিত শক্তি, আমরা এই ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চয় করছে সেটা আমরা জানতে চাচ্ছি।
তো এই ধারকের এক পাশকে প্লাস আধানে আরেক পাশকে মাইনাস আধানে আহিত করতে হবে। তো এখানে আহিত করার জন্য কি করা লাগবে, এটাকে ব্যাটারির প্লাস প্রান্ত, এটাকে ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে কানেক্ট করা লাগবে, দুইটা সমান্তরাল পাত ধারককে। এখন এখানে দেওয়া হয়েছে কি বিভব ভি পরিমাণ, এতে এর ক্যাপাসিটেন্স হলো সি পরিমাণ। এই ক্যাপাসিটেন্স বা এর ধারকত্ব হলো সি পরিমাণ। ধারকত্ব সি, বিভব ভি ও ধারকত্ব সি বিশিষ্ট ধারকের ধারকত্ব সি, বিভব বি ধারকত্ব সি, আরেকটা হচ্ছে চার্জ কিউ ও চার্জ কিউ। এখানে ভি বিভব পার্থক্য দেওয়ার ফলে কিউ পরিমাণ চার্জ সঞ্চয় হলো এবং ধারকত্ব হলো এই পুরো ধারকের সি পরিমাণ ধারকত্ব হলো। তাহলে বিভব যদি হয় ভি, ধারকত্ব যদি হয় সি এবং চার্জ যদি হয় কিউ, তাহলে এই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হবে ডাব্লিউ ইকুয়ালস টু সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে বেসিক সূত্র। এখান থেকে আমরা বাকি সূত্রগুলো নিয়ে আসবো। সেটা দেখো, প্রথমে আমরা যে সূত্রটা পড়েছিলাম ধারকত্ব রিলেটেড, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্রটা পড়েছিলাম। তাহলে সি ইকুয়ালস টু কি, কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখানে যদি সি এর ভ্যালুটা বসাই, তাহলে হাফ সি এর ভ্যালু কত, কিউ ডিভাইডেড বাই ভি, এটা যদি বসাই ইন্টু এখানে কি ভি স্কোয়ার আছে। তাহলে আমরা পরের লাইনে ক্যালকুলেশন করলে যেটা পাবো, ভি আর ভি কেটে যাবে, তাহলে কি থাকবে কিউ ভি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ ভি, এটা হচ্ছে কিউ চার্জ বিশিষ্ট, ভি বিভব পার্থক্য বিশিষ্ট ধারকের সঞ্চিত শক্তি। আর এটাতে তোমার ক্যাপাসিটেন্স আর মানে ধারকত্ব আর যদি বিভব দেওয়া থাকে তাহলে এই সূত্রটা, আর এখানে যদি তোমার চার্জ আর বিভব দেওয়া থাকে তাহলে এই সূত্রটা। আমরা এখান থেকে আরেকটা সূত্র নিয়ে আসতে পারি। দেখো এই যে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে এই যে ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি, ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ, ভি এর মান আমরা এখানে বসে দিলাম কিউ ডিভাইডেড বাই সি। তাহলে পরের লাইনে ক্যালকুলেশন করলে এটা আসে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে এটা হচ্ছে দেখো কিউ চার্জ আর সি ক্যাপাসিটেন্স বিশিষ্ট একটা ধারকের ধারকত্ব। তাহলে ধারকে সঞ্চিত শক্তির এই তিনটা রাশিমালা আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আমাদের লাইফ কি চলছে? হ্যাঁ চলছে, আশা করি ক্লিয়ার। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। একটা এই প্রবলেমটা আমাদের ধারকত্ব রিলেটেড। আমরা যে কনসেপ্টটা পড়লাম সেই রিলেটেড। এখানে বলেছে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল এইটা। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। যদি বিভব হয় 60 ভোল্ট, তাহলে পাতের চার্জ কত? এখানে এপসাইলন নট এর মানও দিয়ে দিছে, এটা নাও দিতে পারে, এটার মানটা মুখস্থ রাখতে হয়। তো এখানে ক্ষেত্রফল এ, এটার ভ্যালু দিচ্ছে কত, 1.5 ইন্টু 10⁶ মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1.5 ইন্টু 10⁶, আমরা এসআই এককে নিতে চাই, মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, তাহলে 10⁻³ মিটার মিলিমিটার স্কোয়ার, তাহলে এরপর স্কোয়ার দিতে হবে। তাহলে আসলে যেটা থাকে সেটা হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, এটা হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার, 2 মিলিমিটার মানে কত, 2 ইন্টু 10⁻³ মিটার। বিভব পার্থক্য ভি, এটা ইকুয়ালস টু কত, 60 ভোল্ট। এখন বলেছে পাতদ্বয়ের চার্জ কত। তাহলে আমাদের দেখো সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্র জানি। এখন কিউ ইকুয়ালস টু কত, সিভি।
আমাদের কিউটাই বের করতে বলছে। এই প্রশ্নে চার্জ কত, সেটা বের করতে বলছে, মানে কিউ এর মান কত, কিউ ইকুয়ালস টু হোয়াট, তাহলে কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে দেখো 60 ভোল্ট, মানে 60 ভোল্ট, এখানে 60 ভোল্ট, ভি এর মান দেওয়া আছে, শুধুমাত্র ক্যাপাসিট্যান্স সি এর মান লাগবে। তাহলে ক্যাপাসিট্যান্স সি এর মান কিভাবে নির্ণয় করবা? ক্যাপাসিট্যান্স সি এর মান দেখো সি ইকুয়ালস টু সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব এ এপসিলন নট ডিভাইডেড বাই ডি। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 1.5, এপসিলন নট কত 8.854 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই ডি, ডি এর ভ্যালু হচ্ছে কত 2 ইন্টু 10⁻³ তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আমরা পাবো কি ক্যাপাসিটেন্স কত আসছে ভ্যালু ক্যালকুলেশন করলে, 1.5 গুণন 8.854 ইন্টু 10⁻⁻12, এটা ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻3, তাহলে অ্যান্সার আসে এইটা 6.64 ইন্টু 10⁻⁻9, এটা অ্যান্সার আসে। এখানে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, এখানে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাহলে সি এর ভ্যালু কত পেলাম 6.64 ইন্টু 10⁻⁻9 গুণন 60। এখানে এটা যদি করো তাহলে কত আসে, এত গুণন 60, তাহলে এরকম আসে 3.98 ইন্টু 10⁻⁻7, এরকম আসে 3.98 ইন্টু 10⁻⁻7 কুলম। এখানে অ্যান্সার দেওয়া নাই, অ্যান্সার দেখো যে 6.64 ইন্টু 10⁻⁻9 আছে, এটা ছেলেপেলে দাগাই দিবে, এটা হচ্ছে সাস্টের স্ট্র্যাটেজি। হ্যাঁ, এই যে এখানে যখন ক্যাপাসিটেন্স বের করে এটা লাগাই দিবে, কিন্তু বের করতে বলছে চার্জ। এরকম হয় সাস্টের কোশ্চেন এরকম হয় যে তুমি ভুল উত্তর বের করলেও দেখবা যে অ্যান্সার চলে আসছে। 3.98 বের হয়েছে -7, অনেকে যে এটা খ নাম্বার দাগাই দিবে, এটা তো হবে না, মানে ভুল, এখানে এই কোশ্চেনটাই ভুল, বুঝছো? এখন এই ভুল কোশ্চেন কেন দেয় অ্যাডমিশনে, কত হচ্ছে এটাও একটা তোমার হচ্ছে দক্ষতা, যে তুমি ভুল কোশ্চেন ডিটেক্ট করতে পারছো, ভুল কোশ্চেন ডিটেক্ট করতে পেরে তুমি এটা স্কিপ করছো, এটা একটা দক্ষতা। এই দক্ষতাটাও দেখতে চাই, যাদের বেসিক খুবই ভালো তারা কিন্তু তাদের এই দক্ষতাটা তৈরি হয়। সো ভুল কোশ্চেন দিছে মানে টিচাররা পারে না এরকম না, ঠিক আছে? ভুল কোশ্চেন ধরতে পেরে সেটা স্কিপ করাও একটা দক্ষতা। এক্সাম হলে তোমার দক্ষতাটা দেখতে চাই এক্সাম অথরিটি। অলরাইট, তাহলে এই কোশ্চেনটা ভুল, এটার অ্যান্সার হচ্ছে এটা আমাদের অপশনে দেওয়া নাই। বুঝতে পারছো? আচ্ছা, অলরাইট, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এবার হচ্ছে ধারকের সমবায়। ধারকের সমবায়, এই যে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। ধারককে যে আমরা দেখছি সমান্তরাল পাত ধারক, ধারকের চিহ্নটা হচ্ছে এরকম এভাবে ধারককে প্রকাশ করা হয়। তো প্রথমে আমরা শ্রেণী সমবায় পড়ি, ধারকের শ্রেণী সমবায়। ধারকের শ্রেণী সমবায় বলতে বোঝাচ্ছে এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে। শ্রেণীতে কখন থাকে, একটা ইকুইপমেন্টের এক প্রান্ত আরেক ইকুইপমেন্টের আরেক প্রান্তের সাথে যদি যুক্ত থাকে, তাহলে সেই সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। তো এই যে এখানে কি হচ্ছে, এখানে এই ধারকগুলো পরস্পর
একটার সাথে আরেকটা, একটার প্রান্ত আরেকটার প্রান্তের সাথে এভাবে যুক্ত আছে। তাহলে এখানে যে সমবায়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। এটা প্রান্ত এটার সাথে যুক্ত আছে, এটার প্রান্ত এটার সাথে যুক্ত আছে, এরকম। তো এই যে প্রথম যে ধারক সেটার ধারকত্ব ধরলাম আমরা C1, ধারকত্ব C1, এটার হচ্ছে C2, এটার হচ্ছে C3, এটার হচ্ছে C4, এরকম করে অসংখ্য ধারক ধরো যুক্ত আছে, এভাবে অসংখ্য ধারক যুক্ত আছে, Cn পর্যন্ত ধারক যুক্ত আছে। তাহলে এদের তুল্য ধারকত্ব সবগুলো মিলে কি পরিমাণ ধারকত্ব, একটা কি পরিমাণ ধারকত্ব কোথাও ইফেক্ট ফেলছে, মানে এটা কোথাও এই কোথাও যদি আমরা করি, এটাকে পুরোটাকে পুরো সিস্টেমটাকে একটা ধারক দ্বারা যদি আমরা রিপ্লেস করতে চাই, একটা ধরো বড় ধারক দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, তাহলে এই ধারকটার যে ধারকত্ব সেটা সবগুলো ধারকের সমান হবে, তো এটাকে বলছে সি ইকুইভ্যালেন্ট। তো সবগুলো ধারকের যে ধারকত্ব সেটা সবগুলো মিলে এটার সমান হবে, তাহলে এটা ভ্যালু কত, সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? তো শ্রেণী সমবায়কে কি দ্বারা প্রকাশ করাই, সিএস, এটা ইকুয়ালস টু সবগুলো যোগ করলে হয়ে যাবে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ড্যাশ 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 Cn পর্যন্ত। এগুলো সবগুলো সিম্পলি যোগ করলে আমরা শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব পেয়ে যাব। সরি 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 সরি, শ্রেণী সমবায় ভুল করছি। এটা হচ্ছে তোমার রোধের উল্টাটা, মানে শ্রেণী সমবায়ে রোধের উল্টাটা, মানে রোধের যেটা সমান্তরাল সমবায়, এখানে শ্রেণী সমবায় সেটা, অর্থাৎ 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এভাবে 1/Cn পর্যন্ত। এটা হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব। এখন দুইটা যদি থাকে তাহলে এটা খুবই সিম্পলি বের করা যায়, দুইটা ধারক শ্রেণী সমবায়, এটা একটা এটা একটা, এটার ধারকত্ব হচ্ছে C1, এটার ধারকত্ব হচ্ছে C2, তাহলে এদের তুল্য ধারকত্ব CS, এটা ইকুয়ালস হবে প্রথমটা গুণন দ্বিতীয়টা C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। দুইটা ধারক দেওয়া থাকলে তাদের ধারকত্ব বের করা খুব সহজে যায়, উপরে দুইটা ধারকত্বের গুণ আর নিচে হচ্ছে দুইটা ধারকের ধারকত্বের যোগ। এবার আমরা দেখি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় এটা বলতে কি বোঝাচ্ছে, মানে ধরো এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, এভাবে এখানে একটা ধারক আছে, এভাবে অসংখ্য ধারক এভাবে যুক্ত আছে, অসংখ্য ধারক এভাবে যুক্ত আছে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি, সমান্তরাল সমবায়ে যে প্রত্যেকটার প্রান্ত এক পাশে, আরেক প্রান্ত আরেক পাশে যুক্ত থাকে। সমান্তরাল সমবায় কখন হয়, প্রত্যেকটা ইকুইপমেন্টের এক প্রান্ত এক পাশে, আরেক প্রান্ত আরেক পাশে যুক্ত থাকে, তাহলে সেই সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। তো এইখানে এই সবগুলোকে যদি আমরা একটা ধারক দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে সেই ধারকের ধারকত্বটাকে বলবো আমরা সি ইকুইভ্যালেন্ট। এখানে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4, এটা হচ্ছে Cn তম ধারক, এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। এই সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হবে, সমান্তরাল সমবায় যেটা ইকুইভ্যালেন্ট সেটাকে বলা হয় সিপি, প্যারালাল, সিপি প্যারালাল। তো সিপি এটা ইকুয়ালস টু সিম্পলি যোগ করলেই হয়ে যায়, সিপি ইকুয়ালস টু সবগুলো ধারকের মান যোগ করলেই তুল্য ধারকত্ব পাওয়া যায়। এটা হচ্ছে রোধের উল্টাটা, ঠিক আছে। রোধে কি হইতো, সমান্তরাল সমবায়ে উপরের এরকম সূত্র প্রয়োগ হতো, আর শ্রেণী সমবায়ে নিচেরটার মতো, মানে রোধেরটা মাথায় রাখলে এটা মাথায় রাখবা যে এটা হচ্ছে রোধের উল্টাটা, C1 C2 C3 এভাবে n পর্যন্ত, Cn পর্যন্ত যোগ করলে আমাদের তুল্য ধারকত্ব নির্ণয় হবে। কিসের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে।
আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল। ফার্স্ট বি ইউনিট 13-14 সেশনের একটা কোশ্চেন। দুটি সমধর্মী ধারককে সমানধর্মী ধারককে সমান্তরাল অবস্থায় ভোল্টেজ ভি আবিষ্ট করা হলো। ধারক দুটিকে শ্রেণীবদ্ধ অবস্থায় সমান শক্তি সঞ্চিত রাখতে কত ভোল্টেজ আবিষ্ট করতে হবে? সমানধর্মী ধারক, এটা সমানধর্মী ধারক এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে এখানে ধারকত্বের মান সমান। এখানে ধারকত্বের মান সমান, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে দুইটা ধারকেরই ধারকত্বের মান সমান। ধারকত্বের মান সমান, তার মানে এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে দুইটা ধারক যখন ছিল সমান্তরালে, এটা একটা ধারক, এটা একটা ধারক, পরস্পর যখন সমান্তরালে ছিল C1 C2, অবশ্যই C1 আর C2 পরস্পর সমান, যেহেতু বলেছে সমধর্মী ধারক। তাহলে প্রথমে যখন সমান্তরালে ছিল তখন ভি ভোল্টেজ আবিষ্ট করা হয়েছে, তখন ভি ভোল্টেজ আবিষ্কার করা হয়েছে। C1 আর C2 পরস্পর যেহেতু সমান, তাহলে আমরা এখানে সি ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, মানে সিপি, তাহলে C1 প্লাস C2, এই দুটো ইকুয়ালস টু আমরা ধরি সি, তাহলে এখানে আমরা পাবো কত? 2C। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তুল্য ধারকত্ব হচ্ছে 2C, প্রথম ক্ষেত্রে তুল্য ধারকত্ব 2C, আর যে ভোল্টেজটা প্রয়োগ করা হয়েছে প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে ভি ভোল্টেজ, ভি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে ভি। এতে এতে এটা হচ্ছে প্রথমে কি ছিল? সমান্তরাল। আমরা সমান্তরালের ক্ষেত্রটা দেখছি, সমান্তরালের ক্ষেত্রটা ভি পরিমাণ ভোল্টেজ আর সিপি ইকুয়ালস টু 2C পরিমাণ ধারকত্ব। তাহলে এখানে সঞ্চিত শক্তি কত? তাহলে এখানে সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ 2C, হাফ সি ভি স্কোয়ার। সঞ্চিত শক্তির সূত্র কি? সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে সি এর মান কত? হাফ ইন্টু 2C ইন্টু ভি স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি W1, এটা হচ্ছে 2 আর 2 কেটে গেল, সি ভি স্কোয়ার পরিমাণ, অর্থাৎ W1 এর ভ্যালু আমরা পেয়েছি সি ভি স্কোয়ার পরিমাণ, অর্থাৎ সমান্তরালে সঞ্চিত শক্তি সি ভি স্কোয়ার পরিমাণ। এখন আমরা দেখব শ্রেণীতে, এই সেম ধারককে যদি শ্রেণীতে নিয়ে যাওয়া হয় তাহলে সমান পরিমাণ শক্তি সঞ্চিত করতে কত পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা লাগবে। শ্রেণীতে আমরা যদি দুইটা ধারককে সাজাই, দুইটা ধারকের মানে হচ্ছে কি সি, তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ সিএস, এটা হচ্ছে ধারকদ্বয়ের গুণফল উপরে আর নিচে হচ্ছে ধারকদ্বয়ের যোগফল। এই যে পড়লাম দুইটা যদি ধারক থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব নির্ণয় করা, উপরে যোগ আর উপরে গুণ আর নিচে হচ্ছে যোগ, তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2C। তাহলে এখানে তুল্য ধারকত্ব আসে কত? সি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তুল্য ধারকত্ব আসে। তাহলে এই ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে যে শক্তিটা সেটা হচ্ছে W2, সেটা কত হবে? হাফ সি ডিভাইডেড বাই 2 এর পুরো স্কোয়ার, হাফ সি ইন্টু ভি ড্যাশ এর পুরো স্কোয়ার। তো এখানে হাফ সি ভি ড্যাশ এর পুরো স্কোয়ার। এখানে বলেছে শ্রেণীর ক্ষেত্রেও তোমার শক্তিটা সেম হওয়া লাগবে, তাহলে ভোল্টেজ কত? শ্রেণীর ক্ষেত্রেও W2 W1 এর সমান হতে হবে। W2 W1 এর যদি সমান হয়, W2 ইকুয়ালস টু W1 এটা হতে হবে। এটা যদি হয় তাহলে যে সেকেন্ড ক্ষেত্রে বিভবের মান কত? তাহলে W1 এটা আমরা বের করছি কত? সি ভি স্কোয়ার, W2 এর জায়গায় বসে দিলাম, তাহলে 1 ডিভাইডেড বাই 2 সি স্কোয়ার ডিভাইডেড বাই 4 গুণন ভি ড্যাশ এর পুরো স্কোয়ার। তাহলে সি, তাহলে এখানে থাকে সরি এখানে সি ডিভাইডেড বাই 2, অলরাইট। তাহলে এখানে থাকে তোমার উভয় পক্ষ থেকে হাফ সি ভি ড্যাশের পরিষ্কার।
তাহলে এই পাশে থেকে সি ভি স্কোয়ার আর এই পাশে থেকে সি ভি ড্যাশ এরপর স্কোয়ার ডিভাইডেড বাই 8। এখানে আমরা একটা ভুল করছি, সেই কারণে আমাদের অ্যান্সারটা মিলছে না। একটু ভুলটা দেখাই দিই। এই যে এই লাইনে আমরা ভুল করছি। এখানে এখানে সি ডিভাইডেড বাই 2 সি ভি স্কোয়ার, সি ভি ড্যাশ এরপর স্কোয়ার, এটা হইতো হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে শক্তির সূত্র। তাহলে W2 W1 এর সমান হলে এক্ষেত্রে বিভবের মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছেন। তাহলে W2 W1 এর সমান হলে সি ভি স্কোয়ার, এর পাশে হাফ সি ভি ড্যাশের পুরো স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে উভয় পক্ষ থেকে সি আর সি কাটাকাটি, সি আর সি কাটাকাটি, 2 2 4 এর পাশে যদি যায় তাহলে ভি ড্যাশ এটা ইকুয়ালস টু 4v। তাহলে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 4v স্কোয়ার। তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে 2v, অর্থাৎ 2 গুণ। বিভব কত গুণ হতে হবে? 2 গুণ। অ্যান্সার হচ্ছে ঘ। বোঝা গেছে? একটু ভুল করছিলাম মাঝখানে, কিন্তু পরে সেটা বুঝতে পারছি, আমরা সেটা কারেক্ট করেছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল। তড়িৎ দ্বিমেরু, তো তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়? তড়িৎ দ্বিমেরু বলতে বোঝায় যদি দুটি আধানকে স্বল্প দূরত্বে স্থাপন করা হয় তাহলে যে তড়িৎ ব্যবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক আধান স্বল্প দূরত্বে, সেই দূরত্বটা আমরা ধরলাম 12 পরিমাণ দূরত্ব। ঠিক আছে, যে স্বল্প দূরত্বে স্থাপন করা হয়েছে সেই দূরত্বটা হচ্ছে 12। দুইটা সমধর্মী আধানকে, দুইটা সমান সমান পরিমাণ আধানকে কিন্তু বিপরীত, দেখো কি বলছে, দুটি সমান ও বিপরীত বিন্দু আধান পরস্পরকে অল্প দূরত্বে স্থাপন করলে তাদেরকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। মানে দুইটা সমান কিন্তু বিপরীতধর্মী আধান স্বল্প দূরত্বে স্থাপন করলে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করে সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। মানে এই যে এই তড়িৎ ব্যবস্থা তাকে বলা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। আমাদের একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, কোন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি ভেক্টর দ্বারা। তাহলে পি ভেক্টর ইকুয়ালস টু তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর ইকুয়ালস টু যে কোনো একটা আধান, যে কোনো একটা আধান, আধানের তো ভেক্টর হয় না, আধানের শুধুমাত্র মান হয়, গুণন এই যে দূরত্ব ভেক্টর 2l, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এখানে আমরা যদি জাস্ট মান চিন্তা করি তাহলে পি ইকুয়ালস টু 2ql, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্র, পি ইকুয়ালস টু 2ql। অলরাইট, এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত বিন্দুতে দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এটার এ প্রান্তে প্লাস কিউ, এ প্রান্তে মাইনাস কিউ আধান, দুইটা পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 12 পরিমাণ দূরত্ব। এখন তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দুটা, এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এবং থিটা কোণে তড়িৎ ক্ষেত্র, মানে এই যে এখানে এই কোণটা থিটা, মানে তড়িৎ দ্বিমেরুর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে এবং এই দূরত্বটা হচ্ছে আর। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান কত, এটা সূত্র হচ্ছে E ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট P ডিভাইডেড বাই R কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এগুলো এখন প্রতিপাদন কেমনে আসে এগুলা দেখার দরকার নাই, জাস্ট সূত্র মাথায় রেখে তোমরা জাস্ট ম্যাথ সলভ করবা এই রিলেটেড, তাহলে হয়ে যাচ্ছে। তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম তো তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে এবং থিটা কোণে, তড়িৎ দ্বিমেরুর সাথে থিটা কোণে আর দূরত্বে কোন একটা বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র কত। এখন সেম জিনিস বিভব, অর্থাৎ এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কিভাবে গঠন হয়? সমান চার্জ কি পরিমাণ দূরত্ব থেকে
12 মানে একটা দূরত্বে থাকে, সেটাকে আমরা ধরছি কি 12 পরিমাণ দূরত্ব, ঠিক আছে। মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল, মোট দূরত্বটা হচ্ছে 12। তো এই তড়িৎ দ্বিমেরুর সাথে থিটা কোণে অবস্থিত এবং আর দূরত্বে একটা বিন্দু, এই বিন্দুতে এই বিন্দুতে বিভব এর রাশিমালা হচ্ছে v ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার, p cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। p কি? p হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস জাস্ট দেখাই দিই। দেখো আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে কোন একটা তড়িৎ দ্বিমেরুর ধরো হচ্ছে এটা হচ্ছে একটা কোন তড়িৎ দ্বিমেরুর অক্ষ, নিজ অক্ষ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু প্লাস আধান, এটা হচ্ছে মাইনাস আধান। এদের মধ্যবর্তী দূরত্ব কত? 12 পরিমাণ দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্ব 12। তার মানে এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু, এই পাশের এইটুকু দূরত্ব হচ্ছে এল, এইটুকু দূরত্ব হচ্ছে এল। তো এই মধ্যবিন্দু থেকে অক্ষের উপর আর দূরত্বে, এই মধ্যবিন্দু থেকে অক্ষের উপর আর দূরত্বে, আমার কথাটা লিখে নাও, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর, অলরাইট, আমার ল্যাপটপে চার্জ কমে গেছে, চার্জ দিই। দুঃখিত। ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমরা প্রথমে কি পড়ছি? আমরা পড়ছি যে কোন একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে, যে এটা কি বলতো? নিজ অক্ষ না? নিজ অক্ষ, তড়িৎ দ্বিমেরুর এটা হচ্ছে নিজ অক্ষ, তড়িৎ দ্বিমেরুর নিজ অক্ষের উপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য। তো এই ক্ষেত্রে তোমার তড়িৎ প্রাবল্যের সূত্রটা আমরা কি পড়েছিলাম? E ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r কিউব, দূরত্বটা হচ্ছে r, রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা, এটা আমরা পড়েছিলাম। তো এখানে থিটার ভ্যালু যখন অক্ষের উপর তখন থিটার ভ্যালু কত হবে? অক্ষের উপর যখন হয় তখন থিটার ভ্যালু হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। এই যে এই পাশে যদি আসে তাহলে 180 ডিগ্রি, আর এই পাশে গেলে সেটা 0 ডিগ্রি। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। তো এখানে আমরা যদি থিটার মানটা বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r কিউব, এখানে থিটার মানটা যদি বসাই তাহলে 1 প্লাস 3 cos স্কয়ার 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, cos 0 ডিগ্রি বা 180 ডিগ্রি মান কত? 1। তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r কিউব, এটা হচ্ছে অক্ষের উপর তড়িৎ প্রাবল্য। অক্ষের উপর যদি বিভব নির্ণয় করতে চাই, অক্ষের উপর বিভব হচ্ছে v ইকুয়ালস টু, আমরা জানি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে cos থিটার ভ্যালু যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ইনটু cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই কি r স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r স্কয়ার, এটা হচ্ছে অক্ষের উপর কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। আমরা হচ্ছে ওই সূত্রটা যদি জানি তাহলে একেবারে সরাসরি এখানে আমরা হচ্ছে ওই সূত্রটা যদি জানি তাহলে থিটার মানটা আমরা মাথার ভিতর রিলেট করে ওই সূত্রটা নিয়ে আসতে পারি, বাট সরাসরি জানলে খুবই ভালো হয়, সরাসরি এই রিলেটেড ম্যাথড চলে আসে। এখন আমরা দেখব লম্ব দ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব
এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, প্লাস মাইনাস এদের মধ্যবর্তী দূরত্ব কত 12। তো এদের এটা হচ্ছে মধ্যবিন্দু, এর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডকের এই বিন্দুতে আমরা প্রাবল্য আর বিভব কত সেটা নির্ণয় করতে চাই। এই বিন্দুটা ধরো r দূরত্বে অবস্থিত। আমরা কি করছি এবার, লম্ব দ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য আর বিভব কত সেটা দেখতে পাচ্ছি। তো লম্ব দ্বিখণ্ডকের উপর থিটার ভ্যালু কত, অলওয়েজ 90 ডিগ্রি, তাই কিনা, অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে তড়িৎ দ্বিমেরুর আমরা যেটা পড়লাম, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে সূত্র, কিসের সূত্র, তড়িৎ প্রাবল্যের সূত্র, E ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট P ডিভাইডেড বাই R কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। এখন থিটার ভ্যালু যদি তুমি 90 ডিগ্রি বসাও, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট P ডিভাইডেড বাই R কিউব 1 প্লাস 3 কজ স্কোয়ার 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, সো কজ 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে P ডিভাইডেড বাই R কিউব, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস এখানে 3, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট 2p ডিভাইডেড বাই R কিউব। তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, সরি এখানে 0 ডিগ্রি কেন বসালাম, এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 0, এই তো বলি এই সূত্র আসে কেন, পাগল হয়ে গেছি। তাহলে 1 প্লাস 0 cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r কিউব। তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর r দূরত্বে তড়িৎ প্রাবল্য এত। কারণ আমরা তড়িৎ দ্বিমেরুর উপর তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর r দূরত্বে বিভবের রাশিমালা যদি নির্ণয় করতে চাই, বিভব v, বিভব v এটা ইকুয়ালস টু আমরা জানি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট p cos থিটা ডিভাইডেড বাই কি r স্কয়ার। এখন এখানে থিটার মান যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট p cos 90 ডিগ্রি ডিভাইডেড বাই r স্কয়ার। cos 90 ডিগ্রি মান কত বলো তো 0, তার মানে এখানে বিভবের মান কত আসে 0, অর্থাৎ এটা সরাসরি এমসিকিউ এ চলে আসে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত। তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভবের মান হচ্ছে 0। আশা করি বোঝা গেছে। এই রিলেটেড আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 × 10⁻⁹ মিটার এবং চার্জের পরিমাণ হচ্ছে 3.2 × 10⁻⁹ কুলম্ব। এই দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে এর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য এত নিউটন পার কুলম্ব হলে দ্বিমেরু ভ্রামকের মান কত। আচ্ছা, কি কি দিয়েছে, তড়িৎ প্রাবল্যের মান দিয়েছে, অর্থাৎ E ইকুয়ালস টু কি দিয়েছে 3.2 × 10⁻⁻15 নিউটন পার কুলম্ব। তড়িৎ প্রাবল্যের মান দিয়েছে, মধ্যবর্তী দূরত্ব আর চার্জদের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে। এখানে তোমার যে তড়িৎ দ্বিমেরুটা, তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্বটা দিয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বটা দিয়েছে, এটা তো হচ্ছে আমরা 12। এখানে কিউ দুইটা তো পরস্পর সমান, তো কিউ এর মান এটা দিয়েছে আমাকে 3.2 × 10⁻⁹ এবং এই যে মধ্যবর্তী দূরত্ব চার্জ দেয় এটা দিয়েছে 3.3 × 10⁻⁻19 মিটার। তো এখন বলেছে দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য কত।
মানে অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর 3 সেন্টিমিটার দূরে এই বিন্দুতে প্রাবল্য কত? আমরা এই মুহূর্তেই এই সূত্রটা পড়ছি, লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য কত। লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য ই, এটা ইকুয়ালস টু এইমাত্র বললাম 1/4 পাই এপসিলন নট পি ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এখানে আমাদের পি এর মানটা নির্ণয় করা লাগবে, আর এর মানটাও তো দেওয়া আছে। আর এর মান কত এখানে? এটা হচ্ছে আর এর মান 3 সেন্টিমিটার। এখন পি পি ইকুয়ালস টু কি? পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা হচ্ছে 2QL। আমরা দেখলাম 2Q এর মান কি? আচ্ছা, এখানে 2L এর মানে কিন্তু হচ্ছে তোমার এটা, তাই না? 2L এর মানে হচ্ছে এটা। তো আমরা এটাকে এভাবে লিখবো Q ইন্টু 2L। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁹ 2L এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻⁹ তাহলে এখানে পি এর মান আমরা একটা পাবো, আর এর মান দেওয়া আছে 3, আর ইকুয়ালস টু কত? 3 সেন্টিমিটার। তাহলে তুমি জাস্ট এখানে মানগুলো বসাও, এখানে জাস্ট মান এটা এখানে যদি তুমি মান বসাও 1/4 পাই এপসিলন নট পি ডিভাইডেড বাই আর কিউব। পি এর মান কত? পি এর মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁹ গুণন 3 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই আর কিউব 3 সেন্টিমিটার, 3 ইন্টু 10⁻², এরপর হোল স্কয়ার। যেটা অ্যান্সার আসে সেটা অবশ্যই অ্যান্সার মিলতেই হবে। সরি, এখানে কিউব। আশা করি বুঝতে পারছো। বাকিটুকু তোমরা এই যে অ্যান্সার বের করাটা তোমরা করে নেবে। আমি প্রসেসটা আমার কাজ হচ্ছে তোমাদের শুধুমাত্র প্রসেসটা দেখাই দেওয়া। অলরাইট, আমাদের নেক্সট এন্ড লাস্ট টপিক হচ্ছে এটা গাউসের সূত্র। গাউসের সূত্র কি? আমরা গাউসের সূত্র, কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের জন্য যে বলটা সেটা নির্ণয় করেছিলাম। গাউসের সূত্রে লাইন চার্জ এবং ক্ষেত্র চার্জের জন্য যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ সেটা আমরা নির্ণয় করতে পারবো। গাউসের সূত্র কি বলে? গাউসের সূত্র বলে কোন একটা চার্জ, এটা ধরো কিউ কিউ পরিমাণ চার্জ, এই কিউ পরিমাণ চার্জ কোন একটা তল দ্বারা আবদ্ধ আছে। তাহলে এই কিউ চার্জ হতে নির্গত ফ্লাস্কের পরিমাণ, নির্গত তড়িৎ ফ্লাস্ক, এগুলো হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। ফ্লাক্সকে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়। নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই ই হবে সেই চার্জের 1/ε0 গুণ, মানে প্লাস কিউ চার্জ সেই চার্জের 1/ε0 গুণ, অর্থাৎ ফাই ই এটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ε0 গুণ। এটা হচ্ছে গাউসের সূত্র। তো আমরা যদি পুরোটা ক্ষেত্রকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? আমরা যত পরিমাণ এই দিক দিয়ে যায় তড়িৎ ফ্লাক্স যায় সেটা পাই। তো এটা এভাবে প্রকাশ করে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএ ইকুয়ালস টু ফাই ই। ফাই ই কিভাবে পাবো? আমরা তড়িৎ ক্ষেত্রকে পুরো ক্ষেত্রফলের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পুরো ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স পাবো। তো এটা ফাই ই এর মানটা হচ্ছে সেই চার্জের 1/ε0 গুণ। তো এখান থেকে আমরা যে এটা জাস্ট একটা বেসিক সূত্র, আমাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে দেখো লাইন চার্জ, এটা একটা লাইন চার্জ, এটা হচ্ছে একটা লাইন চার্জ, একক চার্জ নেই, মানে এটা একটা ধরো দণ্ডের উপর এই পরিমাণ চার্জ আছে। তো এর চার্জ ঘনত্ব, লাইন চার্জের জন্য চার্জ ঘনত্ব, লাইন চার্জের জন্য চার্জ ঘনত্ব, লাইন চার্জের জন্য চার্জ ঘনত্বকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এল। এল কি? এল হচ্ছে এই যে লাইন চার্জটা আছে তার দৈর্ঘ্য। তো লাইন চার্জের জন্য যে তোমার তড়িৎ প্রাবল্যের সূত্র সেটা হচ্ছে ই ইকুয়ালস টু আর দূরত্বের তড়িৎ প্রাবল্য। লাইন চার্জের জন্য ধরো এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বে
তড়িৎ প্রাবল্য ই এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তার রাশিমালা ই ইকুয়ালস টু 1/1 2 পাই এপসিলন নট ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট ল্যামডা ডিভাইডেড বাই আর। ল্যামডা কি বলতো, মানে ল্যামডা হচ্ছে চার্জ ঘনত্ব লাইন চার্জের জন্য। গাউসের সূত্র দ্বারা সারফেস চার্জের জন্য চার্জ ঘনত্ব নির্ণয় করা যায়। সারফেস চার্জ বলতে কি বোঝাচ্ছে, ধরো এটা হচ্ছে একটা সারফেস, অন্য কালার নিয়ে আসি, এটা হচ্ছে একটা সারফেস বা এটা একটা হচ্ছে একটা ক্ষেত্র। এই ক্ষেত্রের উপর চার্জ আছে, তো এই ক্ষেত্রেও চার্জের দরুন তড়িৎ প্রাবল্য কত হবে। আমরা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য তখন দেখে আসছি। ক্ষেত্র চার্জের, এটা কি একটা ক্ষেত্র চার্জ এর জন্য চার্জ ঘনত্ব, ক্ষেত্র চার্জের জন্য চার্জ ঘনত্ব সিগমা, ক্ষেত্র চার্জের জন্য চার্জ ঘনত্ব সিগমা, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে কি ক্ষেত্রফল, আর কিউ পরিমাণ চার্জ এটা সঞ্চয় করে রাখছে, কিউ পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখছে, কিউ কি এটার মোট চার্জ, আর এ হচ্ছে কি, এ হচ্ছে এটার এই ক্ষেত্রের ক্ষেত্রফল। সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এটা হচ্ছে কি চার্জ ঘনত্ব। তো একটা ক্ষেত্র চার্জের জন্য একটা ক্ষেত্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, আমরা এটা নির্ণয় করতেছি। ক্ষেত্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, ক্ষেত্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। এপসিলন নট কি, এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। এখন এটা যদি কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম হয়, সেখানে জাস্ট আমরা কেটা জুড়ে দেব। বোঝা গেছে গাউসের সূত্র? আশা করি বুঝতে পারছো। এটা অনেক বিস্তারিত জিনিস, কিন্তু ক্লাসটা অনেক লং হয়ে যাবে এগুলো যদি একেবারে বিস্তারিত বোঝাতে চাই, আর আমাদের অত বিস্তারিত জিনিস এখান থেকে আসেও না। গাউসের সূত্র দিয়ে কোনো কিছু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করা কঠিন, কারণ এটা অনেক মানে বড় কোশ্চেন হয়ে যাবে। বড় কোশ্চেন তো এমসিকিউতে দেওয়া একটু মুশকিল, যতটুকু জানলে হয়ে যাবে, একটা পুরো কভার হয়ে যাবে। তো এখানে বলেছে একটি গাউসীয় তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ থাকলে তলটির মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। তো তড়িৎ দ্বিমেরুতে আমরা জানি সমধর্মী দুইটা চার্জ থাকে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক চার্জ। তো এটা দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত নির্গত হবে। তো এখানে মোট চার্জ কত, তড়িৎ ফ্লাক্সকে মোট চার্জ কত, তড়িৎ দ্বিমেরুতে মোট চার্জ কত, তড়িৎ দ্বিমেরুতে মোট চার্জ হচ্ছে 0, কারণ কিউ1 আর মাইনাস কিউ যদি যোগ করি তাহলে কি হবে 0। এখন তাহলে আমরা ফাই ই এটা ইকুয়ালস টু কি জানি, ফাই ই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসিলন নট গাউসের সূত্র থেকে। তাহলে কিউ এর ভ্যালু যদি 0 হয়, এপসিলন নট দিয়ে যদি 0 কে ভাগ করো তাহলে 0ই পাওয়া যায়, অর্থাৎ কোনো তড়িৎ ফ্লাক্স কি পাওয়া যাবে না। তাহলে কি সুন্দর একটা কনসেপচুয়াল কোশ্চেন আসছে, দেখছো? তো এখানে অ্যান্সার হচ্ছে ধনাত্মক মানের কোন একটা ফ্লাক্স পাওয়া যাবে, অসীম মানের, ঋণাত্মক মানের, অনির্দিষ্ট, শূন্য। কোনটা অ্যান্সার? শূন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে শূন্য, ও নাম্বারটা সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এর মাধ্যমে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটা পূর্ণ হলো।